আফগানিস্তানে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি হয়েছে, আপনাদের ভিসাটা কিভাবে হয়েছে? আমাদের যেমনটা আমি বলেছি আগে, আপনি বললেন যে প্রসপার আফগানিস্তান এটা যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থা। এই সংস্থার অনেক কর্মকর্তাই হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানবাধিকার নিয়ে কাজ করে, এবং বিশেষ করে যে সকল মুসলিম বন্দীরা গুয়ান্তানামো সহ বিভিন্ন জায়গায় চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার, তাদেরকে এইভাবে তারা ওখানে আইনি সাপোর্ট দেয়। তো তাদের মনে হয়েছে যে এখানে যে রাষ্ট্র, এখানে জনগণের, আফগান মানুষের তাদের উন্নয়নের পিছনে কাজ করা দরকার। তো তারা সেখানে বিভিন্ন ডেলিগেট নিয়ে যায়। ইতিমধ্যে তারা ইউকে থেকে দুটো ডেলিগেট নিয়ে তারা আফগানিস্তানে গিয়েছে। তো আমাদের অনুভূতি হয়েছে যে আমরা অন্য দেশের ডেলিগেটদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের স্বদেশী কিছু মানুষকে নিয়ে যাওয়া উচিত। তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে, প্রসপার আফগানিস্তানের দায়িত্বশীলরা। তারা আমাদেরকে বলে যে, আমরা বলছি ঠিক আছে, যদি সেখান থেকে প্রপার ওয়েতে আমাদের যাওয়ার কোনো সুযোগ হয়, তো আমরা তো এই দেশটা দেখতে আমাদের কৌতূহল আছে, কাজে সেইভাবে আমরা সে অফার গ্রহণ করি। তারা সেখানকার হোম মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে, এবং হোম মিনিস্ট্রি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাপনা সম্পন্ন করে। এবং সেই প্রেক্ষিতে ভিসাটা কিভাবে হয়েছে? ভিসাটা স্পেশাল একটা ভিসা ইস্যু করেছে আমাদের নামে সেই হোম মিনিস্ট্রি থেকে। সেই ভিসা মাধ্যমে আমাদেরকে সেখানে, আপনারা তো গেলেন উমরা করে, সৌদি আরব থেকে গেলেন, মানে সেই ভিসাটা কি বাংলাদেশি পাসপোর্টের উপরে দিয়েছেন, কিভাবে দিয়েছে? এখন তো ভিসা কেউই পাসপোর্টের উপর দেয় না। না, আমি যেটাই বলছি, হ্যাঁ, এখন আর কোনো পাসপোর্টের উপর ভিসা দেয় না। উমরা ভিসা ওখানে পাসপোর্টে দেয় না। ই ভিসা সৌদি আরবের ভিসা, হ্যাঁ, ই ভিসা তারা ইস্যু করেছে। সেই ই ভিসার মাধ্যমে আমরা সেখানে চলে গেছি। আর আফগানিস্তান থেকে সরাসরি তো বাংলাদেশে আসলেন না, আফগানিস্তান থেকে আমরা দুবাই গিয়েছি। তারপর আফগানিস্তান থেকে তো বাংলাদেশের ডিরেক্ট কোনো কানেকশন নেই। দুবাই কিন্তু সেখানেও ব্যবসা করতেছে। দুবাই, এমিরাটস, তারা ব্যবসা করছে। আফগানিস্তান থেকে দুবাই গেলেন, দুবাই থেকে বাংলাদেশে আসলাম। শুধুমাত্র আপনাদেরই পছন্দ করলো কেন? আর তো এখানে আরো ইসলামী দল আছে, যে জামায়াত না, ইসলামী। কোন দলকে তো তারা করে নাই। আমার দল থেকে আমি একজন, আরেক দল থেকে আরেকজন, এরকম বিভিন্ন রকম বাংলাদেশের তারা আলেম সমাজকে তারা নিয়েছে। কারণ ওখানে আফগানিস্তানে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা সবাই আলেম, 99% আলেম। তাদের ধারণা যে আলেমদেরকে তারা সবচেয়ে সম্মান এবং মর্যাদা দেয়। এই টিমে কি জামায়াত ইসলামের কেউ ছিল? না, জামায়াত ইসলামের দলীয় কোনো ব্যক্তি ছিলেন না। আপনার দলের ছিলেন আপনি? হ্যাঁ। হেফাজত ইসলামের কেউ ছিলেন? হেফাজত ইসলামের আমরা সারা বাংলাদেশ সব আলেমরাই হেফাজত ইসলাম, মানে জামায়াত ইসলাম অথবা নিজাম ইসলাম পার্টি, এদের কেউ ছিল কিনা? মানে এখানে বেশিরভাগই নন পলিটিক্যাল ফিগার ছিলেন যারা। আচ্ছা, তো আমরা এই বিষয়ে আরো শুনবো। দর্শক, আমরা আফগানিস্তান নিয়ে কথা বলছিলাম, এখন একটু দেশের রাজনীতিতে। আপনি যখন আফগানিস্তানে, তখন কিন্তু দেশে আপনার আন্দোলন চলে, যে যুগপৎ আন্দোলন জামায়াত ইসলামী এবং কয়েকটি ইসলামী দল শুরু করেছিল, এবং তার ভিতরে আপনারাও রয়েছেন। আপনার খেলাফতে মজলিস যে দলটি, আপনি যেটার প্রধান, সেটিও রয়েছে। এবং যে জিনিসটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আপনাদের 5 দফা, তাদের 4 দফা, মূলত জামায়াত ইসলামী, বাট যুগপৎ আন্দোলন। তো সেই জায়গাটায় আমরা আপনাদের কোথায় মিল হবে? এটি কি শেষ পর্যন্ত একটি রাজনৈতিক জোট, যেটা নির্বাচনী জোটে যেতে পারে কিনা? আপনারা কিন্তু পিআর সিস্টেম পুরাটা চান না, চাচ্ছেন উচ্চ কক্ষে, কিন্তু জামায়াত ইসলামী চাচ্ছে কিন্তু উভয় কক্ষে। এটি একটি ব্যাপক আপনাদের সঙ্গে দূরত্ব এখানে রয়েছে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড, এটা সবাই চাচ্ছে। দোষরদের বিচার, বিশেষ করে জাতীয় পার্টি, সেটা আছে। কিন্তু ওই একটা জায়গায় মূলত যেটা পিআর পদ্ধতি, যেটা আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশও চায়, কিন্তু আপনারাও চান সেটা, যেটা বিএনপিও কিন্তু চাচ্ছে, যে পিআর উচ্চ কক্ষে। বিএনপি এখন চায় না, কিন্তু ওই ব্যাপারে তাদের দ্বিমত নাই। দ্বিমত আছে। আচ্ছা, এখন এটা কি শেষ পর্যন্ত আপনারা তো 3 দিনের আন্দোলন করে ফেললেন, এই আন্দোলনটা কি আপনার হবে, মানে একটি নির্বাচনী জোট হবে? আপনারা কি একসঙ্গে জামায়াতের সঙ্গে নির্বাচনও করতে যাচ্ছেন কিনা? নির্বাচন বিষয়ে এখনো আমাদের মধ্যে কোনো আলোচনা হয় নাই। আমরা এই মুহূর্তে মনে করি যে জুলাই বিপ্লব, এত মানুষের রক্তদান, এত জীবন, এত ত্যাগ, কোরবানি, এর একটা মিনিমাম অর্জন হওয়া দরকার। রাজনৈতিক বন্দোবস্তে কিছু চেঞ্জিং অবশ্যই আসা প্রয়োজন। আর না হয় জুলাই বিপ্লবের কোনো অর্জন এদেশের মানুষের হাতে থাকে না। এই জন্য জুলাই বিপ্লবের জুলাই সনদের আইনি ভিত্তি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটার ব্যাপারে আমরা কোনো ছাড় দেওয়ার মানসিকতা রাখি না, এবং যে কোনো মূল্যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব জুলাই সনদের আইনি ভিত্তি
রাষ্ট্রের কাছ থেকে অর্জন করার জন্য। কিন্তু জামায়াতের সাথে আপনার দুটি বেসিক ব্যাপারে আপনি বিভিন্ন সময় বলেছেন, আমরা সেই বেসিক দুইটা ব্যাপার একটু দেখে নিই। জামায়াত সম্পর্কে মাওলানা মামুনুল হক কি বলেন? তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে, তাদের একটি দর্শন রয়েছে। বিশেষ করে তারা মরহুম মাওলানা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে। এটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকীদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে। বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশে তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। জি, আমরা এটার ব্যাপারে শুনবো। তার আগে আরেকটি তথ্য আপনি তো নিজেই জানিয়েছেন, 5 তারিখের পরে বোধহয় 6 তারিখেই 6 আগস্ট গত বছরের বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার দেখা হয়েছিল এবং দীর্ঘ সাক্ষাৎ হয়েছিল, সেটা আমরা শুনবো। এই দুইটা অবস্থানে কোনো পরিবর্তন এসছে কিনা, এটা কেন চান? মানে এখানে তাদের ইসলাম নিয়ে কি ভুলগুলো আছে সেগুলো কি সংশোধনযোগ্য? আরেকটু যদি প্রিসাইজলি বলতেন, ঈমান আকীদার কোন ভুলগুলো আছে? আর আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলছেন, তাদের কি সে অবস্থান পরিবর্তন হয়েছে? না হলে তো কি করবেন? এখানে আমি জামাতে ইসলামের তাদের যে আধ্যাত্মিক গুরু এবং তাদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবুল আলা মওদুদী সাহেব, ওনার কিছু স্পেসিফিক কিছু বক্তব্য এবং কিছু মতাদর্শ যেগুলোর ব্যাপারে ওনার সেই বছর যুগ যুগ ধরেই এদেশের আলেম সমাজের সাথে তাদের সাথে মতবিরোধ রয়েছে। তার মধ্যে বড় একটা হলো যে সকল নবীদেরকে নিঃশর্তভাবে এবং সামগ্রিকভাবেই আমরা নিষ্পাপ মনে করি। সেই জায়গায় ওনার কিছু একটু কারেকশন আছে। ওনার পক্ষ থেকে উনি এটাকে দ্বিমত করেন। কি দ্বিমত করেন? উনি কিছু বক্তব্য যে না, নবীগণের দ্বারাও কোথাও কোথাও ভুল হয়েছে, এরকম মর্মে ওনার কিছু বক্তব্য আছে। আর এছাড়া আমরা মনে করি যে নবীর পরে নবীজির যে সহচর যারা ছিলেন, সাহাবী যারা আমরা বলি, সেই সাহাবায়ে কেরাম আমরা মনে করি যে তারা সমালোচনার ঊর্ধ্বে এবং তারা সামগ্রিকভাবে উম্মার জন্য তারা আইডল, এবং তাদেরকে আমরা বলি মেয়ারে হক, সত্যের মাপকাঠি তারা। তো এই জায়গাটাতেও মওদুদী সাহেব নবীর পরে আর কাউকে ঠিক ওইভাবে বিতর্কের ঊর্ধ্বে তিনি বিশ্বাস করতে চান না। ওনার বক্তব্যে তিনি ব্যাপকভাবে অনেক সাহাবী, বড় বড় সাহাবীদের কার্যক্রম নিয়ে তিনি সমালোচনা করেছেন। এটা হলো মৌলিক দুইটা পয়েন্ট। এই সমালোচনা কি হারাম বলবো আমরা? এই সমালোচনা বিভিন্ন পর্যায়ে আছে। সমালোচনার কিছু পর্যায়ে যেটা একেবারে নিষিদ্ধ পর্যায়ে চলে যায়, তো সেরকম কিছু কার্যক্রম আমাদের সাথে ওনাদের দ্বিমতের জায়গা আছে। ইসলামের মৌলিক কনসেপ্ট নিয়েও একটা জায়গায় আমাদের সাথে আমাদের দ্বিমত আছে। সেটা হলো যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব ইসলামের যে মৌলিক বিধিবিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ইসলামের মূল লক্ষ্য, সেগুলোকে উনি ইসলামের যে আরেকটা বিধান আছে জিহাদ বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জিহাদের জন্য তিনি ওই সকল ইবাদতগুলোকে একটা উপলক্ষ হিসেবে সাব্যস্ত করেছেন কোন কোন লেখার মধ্যে। এই জাতীয় বেশ কিছু মতপার্থক্য, মতবিরোধ ওনার সাথে আছে। আমাদের বক্তব্য হলো এটা ওনার ব্যক্তিগত মতামত থাকুক, জামাতে ইসলাম দল হিসাবে মওদুদী সাহেবের সকল বক্তব্যকে তারা তাদের দলীয় আদর্শ হিসেবে গ্রহণ না করুক, এবং এই জায়গাটায় ওর তাদের বক্তব্য স্পষ্ট হোক যে মওদুদী সাহেবের এই বক্তব্যগুলো ভুল। এটা হলো আমাদের সেই হাফিজ হুজুরের যুগ থেকেই আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা তাদের কাছে বারবার এই অফার করেছেন। এটা কি চেঞ্জ করেছে তারা? এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে ঠিক আমরা যেভাবে বলি সেইভাবে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আরেকটা ইস্যু যেটা মুক্তিযুদ্ধ বিষয়, অবশ্যই এই বিষয়ে তারা আগের তুলনায় এখন যথেষ্ট অনেকগুলো বক্তব্য তারা রেখেছে। দলীয় জায়গা থেকে অনেকেই বলেছে যে তারা
মুক্তিযুদ্ধের সময়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে জামাতে ইসলাম সেজন্য তারা ক্ষমা প্রার্থনা করেছে বা দুঃখ প্রকাশ করেছে, এটা তারা বলে। তো যদি সেটা হয়ে থাকে, এই বিষয়ে আমাদের আলাদা কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হবে। আপনাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা তাদের এই অবস্থানটা? এটা নিয়ে এইভাবে আমাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমরা লক্ষ্য করছি যে দেশ এবং অনেকেই এই বিষয়টাকে এখন অনেকটা আগের তুলনায় মানে অনেকটাই নরম ভাবে দেখছেন, সফটলি তারা এটাকে মনে করছেন যে হ্যাঁ, জামাতে ইসলাম এই জায়গাটাতে তারা তাদের যে অবস্থানগত যেই কিছুটা ভুল ছিল, সেই ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং অনিচ্ছাকৃত কিছু ভুল বা ইচ্ছাকৃত ভুল এগুলো বলে তারা সরি বলেছে। কাজে এই বিষয়টা অনেকটা মিনিমাইজ হয়ে আসছে বলে মনে হয় আমার। বেগম খালেদা জিয়ার সাথে আপনার দেখা কি হয়েছে, আপনি কথা বলেছেন, আমি সেখানে সেটাই শুনবো, রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা? বেগম জিয়ার সাথে না, বেগম জিয়ার সাথে আমাদের যখন দেখা হয় সেটা ঠিক 5ই আগস্টের বিপ্লবের পরের দিন। শুধু উনি অসুস্থ অবস্থায় ওনাকে দেখতে গিয়েছিলাম এবং সেই সময় দেশের সম্পর্কে, দেশের এই আমূল পরিবর্তনের ব্যাপারে ওনার যে অনুভূতি, সেই অনুভূতিটা উনি শেয়ার করেছেন এবং সেই সময় জাতির উদ্দেশ্যে ওনার পক্ষ থেকে যে আহ্বান আমাদের কাছেও বলেছেন, আমাদের মাধ্যমে জাতিকে সেই মেসেজটা উনি দিতে বলেছেন। এই জাতীয় কথা হয়েছে যে দেশের যেন কেউ সম্পদ নষ্ট না করে, দেশ তো সকলের, আমরা সকলে মিলে যেন এই দেশটাকে ভালোভাবে সামনের দিকে অগ্রসর করতে পারি, এই ধরনের ইতিবাচক বক্তব্যই আমি ওনার কাছ থেকে পেয়েছি এবং ওনার ওই সময়ে ওনার সামগ্রিক যে অসুস্থতা জনিত যে অবস্থা, সেই অবস্থা থেকে ওনার এই বক্তব্যে আমি মুগ্ধ হয়েছি। তার দেশপ্রেমে আপনি মুগ্ধ? হ্যাঁ, তার দেশপ্রেম, দুটো বিষয়, মানুষের প্রতি তার যে মমত্ববোধ, সেটার প্রতি আমি মুগ্ধ হয়েছি। দুটো বিষয়। আপনি একই সঙ্গে হেফাজতে ইসলামেরও যুগ্ম মহাসচিব, আবার আপনি রাজনীতিও করেন, ইসলামী রাজনীতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। এখন আমার আপনার কাছে জানতে চাওয়া যে বিএনপির সাথে আপনাদের রাজনৈতিক মানে হেফাজতে ইসলাম, আমরা এখনো মনে করি যে হেফাজতে ইসলাম জামায়াতের সঙ্গে যুক্ত নয়, কারণ এটা রাজনৈতিক দল না, তবুও তার হেফাজতে ইসলামের বড় বড় নেতারা বিভিন্ন তাদের আলাদা রাজনৈতিক দল আছে এবং ইদানিং স্পষ্ট ক্লিয়ার, হেফাজতে ইসলাম কিন্তু স্পষ্ট করে বলেছে ঈমান আকীদা পরিপন্থী যারা বিভিন্ন অবস্থানে আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি, তাদের ব্যাপারে তাদের রিজার্ভেশন রয়েছে। আপনার রিজার্ভেশন আমি কম বেশি শুনলাম। তাহলে কি বিএনপির সাথে কি আপনাদের ঐক্য হওয়ার সম্ভাবনা সম্ভব কিনা, রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনী ঐক্য সম্ভব কিনা, হবে কি হবে না সেটা আমরা জানতে, সম্ভব কিনা? হ্যাঁ, অসম্ভব না। বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে জোট করেছি, নির্বাচন করেছি, আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে। কাজেই সেই জায়গা থেকে তো অসম্ভব কিছু না। কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা? আলাপ আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ের বা খসড়া পর্যায়ের আলাপ আলোচনা হয়। তবে আমরা এই মুহূর্তে যেটা মনে করি সেটা হলো যে আমি আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে এই মুহূর্তে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পক্ষীয় শক্তির তাদের মানে অপসারণের পরে বাংলাদেশে এখন রাজনীতিতে বেসিক্যালি একটা পক্ষই এখন রাজনীতি করছে। তো কোন পক্ষ? শুধু দক্ষিণপন্থী যারা নাকি ডানপন্থী, আমরা বিএনপিকে ডানপন্থী দল বলেই মনে করি। বিএনপি যদিও সেটা স্বীকার করতে চায় না এখন, কিন্তু আমরা বিএনপিকে এখনো ডানপন্থী দল হিসেবেই মনে করি। ডানপন্থীরাই এখন বাংলাদেশের রাজনীতি করছে। কাজেই এখন রাজনীতির এই সময়কার এই প্রেক্ষাপটের প্রয়োজনে হয়তো নিজেদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার একটা প্রসঙ্গ এসেছে, কিন্তু এই সময়ও পরস্পর জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের সকলের মধ্যে একটি সহনশীল অবস্থা বিরাজমান থাকা চাই। বিএনপি ভার্সাস জামাতে ইসলাম, তাদের উভয় দলকে আমি বলবো, এবং বিএনপি এবং জামাতের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেবের দল এবং জমিয়ত উলামা ইসলাম, এই দলগুলো ব্যাপকভাবে পারস্পরিক যে বিরোধে লিপ্ত হচ্ছে এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে মাঠকে উত্তেজিত করছে, আমি এটাকে সাপোর্ট করি না। আমি মনে করি যে রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত বিবেচনায় বাংলাদেশে যেই পরাজিত শক্তি জুলাই বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়েছে, তারা যে কোনোভাবে বাংলাদেশে আবার ইন করার চেষ্টায় আছে, তাদের ব্যাপারে মাঠের গড়ে ওঠা ঐক্য, এটাই নিজেদের দলীয় সংকীর্ণ রাজনীতির চেয়ে
কাদের ঘাড়ে সওয়ার হওয়ার আশঙ্কা আছে? ইন করার চেষ্টা আছে। বিএনপি বলছে জামাতের ঘাড়ে সওয়ার হয়েছে, না, আমি মনে জামাত করি বলছে বিএনপির ঘাড়ে সওয়ার। বিএনপি বা জামাতের ঘাড়ে সওয়ার হতে পারবে খুব সহসাই, এটা আমি মনে করি না। তবে তারা দুই পক্ষ যেইভাবে প্রতিযোগিতায় এবং পরস্পর কাদা ছড়াছড়িতে লিপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে তারা তাদের দুই পক্ষের যে কারো মাধ্যমে এই আত্মঘাতী কার্যক্রম পরিচালিত হতে পারে, নিজের উপস্থিত প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার জন্য নিজের অতীতের ঘোরতর শত্রুকে তারা নিজেদের বগলতলে আশ্রয় দিতে পারে। সেটা বিএনপি বা জামাত যেই করুক, তার জন্য এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি। তো আপনাদের জোট করার ক্ষেত্রে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনি নিজে নির্বাচন করতে চান কিনা, আমি সেটা একদম স্পেসিফিক, আপনি কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন কিনা? আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা এই বিষয়টা এখনো আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমার ব্যক্তিগতভাবে নির্বাচন করার আগ্রহ ছিল না। জাতীয় রাজনীতির প্রয়োজনে অথবা কোনো অ্যালায়েন্স যদি হয়, সেই অ্যালায়েন্সের প্রয়োজনে অথবা আমার দলের নির্বাচনী প্রচারণার প্রয়োজনে যদি আমাকে ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, আমি প্রতিদ্বন্দ্বিতা করব। অ্যালায়েন্স করার ক্ষেত্রে সেই আপনি যদি নির্বাচন করেন, অ্যালায়েন্স করার ক্ষেত্রে কোন দলগুলোকে সুবিধাজনক মনে করেন আপনি? একদমই যদি স্পেসিফিক বলতেন আমরা শেষ পর্যায়ে। এবং একই সঙ্গে আমি আপনাকেও এও বলি যে এখন আমি হেফাজতকে জামাত অ্যালাইন দেখছি না এখনো। হেফাজত কখনোই কোন দলের সাথে অ্যালাইন ছিল না। হেফাজতের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত আছে। এখন মনে করেন ঠিক এই মুহূর্তে হেফাজতভুক্ত জমিয়ত উলামা ইসলাম অনেকটাই তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। হেফাজতভুক্ত খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, দুইটা স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস এখন যুগপৎ আন্দোলনে আছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কাজী সেই ক্ষেত্রে এখানে এখনো চূড়ান্ত কোনো কথা বলার মতো সময় হয়নি। তো একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, এই জোট করার ক্ষেত্রে ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তন কোনো শর্ত হবে কিনা? এই মুহূর্তে আমরা যদি বৃহত্তর প্রয়োজনে বিএনপির সাথে যারা আমাদের মধ্যকার যারা অ্যালায়েন্স করছে, সেখানে এই মুহূর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠার শর্ত আরোপ করার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নেই। এখন আমরা যেটা বিএনপিকে মিনিমাম শর্ত দিই সেটা হলো যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এর চেয়ে আমি আরো এক ধাপ অগ্রসর হতে চাই আমাদের আগামীর রাজনীতির জন্য। সেটা হলো বিদ্যমান সংবিধান এবং আইন কাঠামোতে কোরআন সুন্নাহ বিরোধী যে ধারাগুলো আছে সেগুলো বাতিল বলে গণ্য হওয়ার মতো কোন একটা ধারা সংবিধানে অথবা যে কোনো একটা জায়গা অন্তর্ভুক্ত করার দাবিটা, এটা হলো আমাদের রাজনীতির পরবর্তী টার্গেট। বাংলাদেশে কি ইসলামী আইন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা খেলাফত আদৌ প্রতিষ্ঠা সম্ভব? আপনি কোনো সম্ভাবনা দেখেন? অবশ্যই বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। দেখেন, সাম্প্রতিক ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জরিপ চালানো হয়েছিল। তার মধ্যে স্পেসিফিক একটা প্রশ্ন ছিল বাংলাদেশের শরিয়া আইন চান কিনা। আপনারা জানেন কিনা এই তথ্য, আপনাদের জানা আছে কিনা? মোর দেন 70% মানুষ তারা বলেছে আমরা বাংলাদেশে শরিয়া আইন চাই। অথচ এই শরিয়া আইনের কথা বলে, ইসলামী আইনের কথা বলে কিতুল কালাম কাণ্ডটাই না ঘটানো হয়, অথচ বাংলাদেশের মানুষ কিন্তু বলছে তারা শরিয়া আইন চায়। কাজে যে দেশের মানুষ সরকারি জরিপে, ঐক্যমত্য কমিশনের জরিপে তারা শরিয়া আইন চাইতে পারে, আমরা মনে করি সে দেশের মানুষ সত্যিকার অর্থেই যদি একটা সুন্দর পরিবেশ এবং তাদের আস্থাভাজন নেতৃত্ব তাদের কাছে শরিয়া আইন বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে সামনে আসতে পারে, এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার নেতৃত্ব কারা দিতে পারে? কোন দল, কারা? কোন দল নেতৃত্ব দিবে না। এদেশে ইসলামী জনতা এবং সর্বব্যাপী একটা বিপ্লব হবে। সেই বিপ্লব ইসলামী বিপ্লব হবে এবং কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ মাওলানা মামুনুল হক আমাদের সময় দেওয়ার জন্য। আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে এতক্ষণ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন।